আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয় নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে এবং এখানে আমাদের বেশ কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা চলো এই সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেই সম্পর্কে আমরা আজকে দেখব। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের এসি হলো অতিভুজ, এবি হলো ভূমি, বিসি হলো লম্ব। এখন এটা কখন হবে? আমি যদি এই এ কোণকে সূক্ষ্মকোণ ধরি, মানে সূক্ষ্মকোণ ধরি, এখানে বি কোণটা হলো আমার সমকোণ। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণী হয়ে যায় তাহলে বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণ আমার অবশ্যই সূক্ষ্মকোণ। এখন এই দুইটার ভিতরে যে কোনো একটা সূক্ষ্মকোণকে ধরে আমার অঙ্ক করতে হবে। এখন একটু খেয়াল করো, যদি আমি এই সি কোণকে সূক্ষ্মকোণ ধরি তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আর যদি এ কোণকে আমি সূক্ষ্মকোণ ধরি তাহলে এটা হবে, এই বিসি বাহু হবে লম্ব এবং এবি বাহু হবে ভূমি। এখন এই লম্ব এবং ভূমির আরও দুইটা নাম আছে, যেমন লম্ব এর পরিবর্তে আমরা লিখতে পারি বিপরীত বাহু, বিপরীত বাহু। আর যেটা ভূমি আছে সেটাকে আমরা লিখতে পারি সন্নিহিত বাহু। ভূমি মানে হলো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে অঙ্ক করার সময় যদি আমাদের কখনো সন্নিহিত বাহুর কথা আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো এটা ভূমি, এবং বিপরীত বাহুর কথা লেখা আসলে সেটা আমরা বুঝবো লম্ব। এখন এখানে এই এ কোণকে যদি সূক্ষ্মকোণ ধরি তাহলে আমার এটা হবে লম্ব বা বিপরীত বাহু, আর সাথে যেটা আছে সেটা হলো সন্নিহিত বাহু বা ভূমি। আশা করি অতিভুজ, লম্ব, ভূমি সম্পর্কে তোমরা কিছু হলেও বুঝতে পারছো। এখন এখানে আমাদের যে সূত্রগুলা লাগবে, এই ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত মূলত আমাদের কয়টা? 3, 3, 6। এখানে সাইন, কস, টেন। সাইন, কস, টেন। তাহলে এই সাইন, কস, টেন এই তিনটা হলো আমার ত্রিকোণমিতিক অনুপাত, এবং এই তিনটার সাথে আরও তিনটা হলো এদের বিপরীত। সাইনের বিপরীত কসেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। তার মানে এই টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত, যেগুলো দিয়ে আমাদের সম্পূর্ণ ত্রিকোণমিতি শেষ করতে হবে। এখন যদি আমি এখানে এই সূত্রে আসি, প্রথমে সাইনের সূত্রে আসব। এখন এখানে আমার মনে রাখতে হবে কিছু টেকনিক। সাগরে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তার মানে সাগর দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? এখানে সাগরের মানে হলো সাইন থিটা, আর লবণের হলো লম্ব, আর অনেকের হলো অতিভুজ, অতিভুজ। তার মানে সাগরে লবণ অনেক, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তার মানে আমরা লিখতে পারি সাইন থিটার সূত্র লম্ব বাই অতিভুজ। এখন সাইন থিটা যদি আমার হয়ে যায়, সাইনের বিপরীত আমার এখানে কি দেওয়া আছে? সাইনের বিপরীত হলো কসেক। তাহলে আমরা কসেক লিখতে পারি কসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব, অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তার মানে আমি যদি সাইন থিটা মনে রাখতে পারি, সাথে কি কসেক থিটা মনে রাখতে পারবো। এরপর যদি আমরা কজে আসি, কজের ক্ষেত্রে কি? কদম গাছে ভূত অনেক, অনেক। তাহলে এটার থেকে কদম গাছে মানে কি? কস, কস। কদম গাছে মানে হলো কস, আর ভূত মানে হলো ভূমি, ভূমি। আর অনেক মানে অতিভুজ। এখন কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে হলো আমার ভূমি বাই অতিভুজ। এখন কস থিটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার কি সেক থিটা হয়ে যাবে। সেক থিটা হলো কজের বিপরীত, সেক থিটা। তাহলে অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি।
এরপর আছে আমার টেন এবং কট। টেনের ক্ষেত্রে যদি আমি লিখি যে টেরা টেরা লম্বা ভূত, তো টেরা মানে হলো টেন, লম্বা মানে হলো লম্ব, ভূত মানে হলো ভূমি। তার মানে টেন থিটা সমান আমি লিখতে পারি লম্ব বাই ভূমি। এখন টেন থিটা যদি আমি মনে রাখতে পারি তাহলে সাথে কি কট থিটা হলো তার বিপরীত, কট হলো টেনের বিপরীত। তাহলে টেনের নিচে আছে ভূমি, এটা যাবে উপরে ভূমি, আর উপরে আছে লম্ব, নিচে আসবে লম্ব। তাহলে এখানে আমার 6টা সূত্র, 1 2 3 4 5 6, এখানে এই 6টা সূত্র আমাদের এইভাবে মনে রাখতে পারি। এরপর যে বাকি 17টা সূত্র আছে সেই 17টা সূত্র আমরা এখান থেকে টেকনিকের সাথে মনে রাখব। এখানে দেখো আমি একটা ষড়ভুজ অঙ্কন করছি। এই ষড়ভুজের ক্ষেত্রে যদি এই তিন পাশে যদি আমি 3টা সি দেই, মানে এখানে কস থিটা, এখানে কট থিটা, এখানে হলো কসেক থিটা, 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 3টা সি আমি ডান পাশে দিয়ে নিলাম। এখন এখানে যদি বিপরীত দিকে আঁকি তাহলে এখানে এই কসেকের বিপরীত আমার কি সাইন। একটু আগে আমরা জানলাম যে কসেকের বিপরীত সাইনের বিপরীত কজের বিপরীত যদি আমি এখানে আঁকি তাহলে এটা হলো কজের বিপরীত কি হবে আমার, এটা সেক, এটা হবে সেক থিটা। এবং এখানে আমার কট আছে, তাহলে কটের বিপরীত কি হবে, কটের বিপরীত হবে টেন থিটা। এখন মাঝখানে যদি আমি 1 দিই, দেখো একটা আরেকটার বিপরীত আমি কিভাবে লিখতে পারি, তাহলে 1 নাম্বার দিয়ে যদি টেন থিটা থেকে শুরু করি তাহলে টেন থিটা ইকুয়াল 1 বাই কট থিটা, টেন থিটা ইকুয়াল 1 বাই কট থিটা, টেন থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। তাহলে কট থিটা সমান কি হবে, 1 বাই টেন থিটা। আমরা জানি টেন হলো কটের বিপরীত, তাহলে কট থিটা সমান 1 বাই টেন থিটা। মানে একটা আরেকটার বিপরীত, একটা সমান আর একটা 1 বাই কট থিটা, এটা সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, তাহলে কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। এখানে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, 1 বাই কসেক থিটা। তাহলে কসেক থিটা সমান কি লিখবো আমরা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আমার এখানে যেটা বাকি থাকলো সেটা সেক থিটা এবং কস থিটা। তাহলে সেক থিটা সমান লিখতে পারি 1 বাই কস থিটা এবং কস থিটা সমান লিখতে পারি 1 বাই সেক থিটা। সেক থিটা সমান 1 বাই কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই সেক থিটা। তাহলে এখানে আমার কয়টা সূত্র গেল, 2 3 4 5 6। তাহলে আগে ছিল 6, এখন হলো 6, তাহলে টোটাল 12টা। এখন এখানে তোমার আরও 2টা সূত্র আছে, সেটা হলো টেন থিটা সমান আমরা কি লিখতে পারি, টেন থিটা সমান আমরা আরও একটা সূত্র লিখতে পারি, সেটা হলো সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেন থিটা সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে কট থিটা সমান কি হবে, এটার উল্টা বিপরীত। তাহলে কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, তাহলে টেন থিটা সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয়, কট থিটা হবে তার বিপরীত, কস থিটা যাবে উপরে, সাইন থিটা আসবে নিচে। তাহলে এখানে আরও 2টা সূত্র আমাদের হয়ে গেল, তাহলে 12 আর 2 হলো 14। এখন আসো আমরা যদি একটু স্কোয়ারের দিকে যাই, স্কোয়ার এখানে প্রত্যেকটা অনুপাতের মধ্যে যদি আমি স্কোয়ার দিই তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এবং এখানে যদি আমি প্লাস দিই, এখানে প্লাস, তার মানে এইভাবে যাবে, এটা এইভাবে দিলাম,
এটা এইভাবে দিলাম, মাঝখানে কি হবে প্লাস, এখানে কি হবে প্লাস। কিভাবে দেখো, আমি যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমি যদি এখানে একটা সূত্র লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখানে আরও একটা সূত্র যদি লিখি যে টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা। তারপর ঠিক একই রকমভাবে কস স্কোয়ার থিটা, এখানে একই রকমভাবে যদি আমি লিখি কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা, অথবা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই তিনটা সূত্র আমরা এখান থেকে খুব সহজে মনে রাখতে পারি। যদি এই তিনটা মনে রাখতে পারি তাহলে এর পাশাপাশি আরও আমাদের 6টা হয়ে যাবে। এখন এই সাইন স্কোয়ার থিটা যদি আমি এখানে রাখি, সাইন স্কোয়ার থিটা এখানে রাখলাম 1, এই যে বাম পাশ থেকে যদি কস স্কোয়ার থিটা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে কি মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এই সাইন স্কোয়ার থিটা না রেখে যদি আমি কস স্কোয়ার থিটা রাখতাম বাম পাশে, কস স্কোয়ার থিটা রাখলে তাহলে এই সাইন স্কোয়ার থিটা ডান পাশে চলে যেত, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা আরও 2টা সূত্র মনে রাখতে পারি এটার সাহায্যে। তাহলে এটা হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 হয়েছে। এখন 5 নাম্বার কি লেখা যায়, 1কে রেখে সেক স্কোয়ার থিটা, তাহলে 10কে যদি আমি ডান পাশে নিই তাহলে এখানে আছে প্লাস, হয়ে গেল কি মাইনাস 10 স্কোয়ার থিটা। তার মানে আমি বলতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1, অথবা 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন এই 10 স্কোয়ার না নিয়ে যদি আমি 1 নিয়ে যাইতাম, এখানে 10 স্কোয়ার বাম পাশে রাখলাম, 1টা যদি ডান পাশে নিয়ে যাইতাম তাহলে হতো আমার কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমি আরও 2টা পাইলাম। ঠিক একই রকমভাবে এখানেও ডান পাশ থেকে যদি কস স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় আমার এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন মনে করো আমি কস স্কোয়ারকে না নিয়ে এসে যদি 1কে নিয়ে আসতাম তাহলে সেই ক্ষেত্রে কী হতো, কোসেক স্কোয়ার থিটা 1কে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 1, আর ডান পাশে কি থাকে কস স্কোয়ার থিটা। তাহলে এটা 8, এটা 9, এই হলো আমার টোটাল 9টা, আর আগের হলো 14টা, তাহলে টোটাল 23টা সূত্র। এই 23টা সূত্র যদি আমরা ঠিকভাবে মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির অঙ্ক একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন শুরু করি আমাদের অঙ্কযাত্রা। কারণ তোমরা যদি বোর্ড বইয়ের এই ত্রিকোণমিতিক অবেদাবলীর 179 পেজ একটু দেখো, ত্রিকোণমিতিক অবেদাবলী 179 পেজ তোমরা যদি একটু খেয়াল করো, এখানে 3টা সূত্রের প্রমাণ আমাদের দেওয়া আছে, 1, 2 এবং 3। তাহলে কিভাবে আমার এই সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসলো, কিভাবে আমার এই সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1 আসলো, আর কসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এই 3টা সূত্র এখানে কিভাবে আসলো সেই 3টা সূত্রের প্রমাণ দেখো আমরা এখন একটু দেখে আসি। এই জ্যামিতিক পদ্ধতিতে আমরা 3টা সূত্র প্রমাণ করব যেগুলো আমাদের পরীক্ষাতে অনেক সময় আসে। যেমন এখানে আমাদের প্রথম যে সূত্রটা আমরা দেখব সেটা হলো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই 3টা সূত্রে যে কোনো একটা সূত্র তোমরা বোর্ড পরীক্ষায় বা সৃজনশীলের খতে বা গতে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও পেতে পারো। এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি এবং এই সমকোণী ত্রিভুজের 3টা কোণ পি এম ও আঁকি, তাহলে এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু আমার, এটা হলো কি অতিভুজ, এটা হলো লম্ব এবং এটা হলো ভূমি। এখন এই সমকোণী ত্রিভুজের এম কোণটা যদি আমি 90 ডিগ্রি ধরি আর এটা যদি আমার থিটা কোণ হয় তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করব। এখন মনে করি ত্রিভুজ পি এম ও একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী
ত্রিভুজ যার যার পি এম ও কোণ সমান 90 ডিগ্রি। তার মানে এটা হলো আমার 90 ডিগ্রি এবং এবং এই ও কোণটা হলো আমার থিটা কোণ, মানে সূক্ষ্ম কোণ। তাহলে আমি সূক্ষ্ম কোণ যদি এটা ধরি, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এবং পি ও এম সমান থিটা, এটা হলো আমার সূক্ষ্ম কোণ। এখন পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হতে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে এখানে আমার লম্ব হলো পিএম, ভূমি হলো ওএম এবং অতিভুজ হলো পিউ। এখন এখানে যদি আমি এগুলা বসাই দিই, লম্ব হলো পিএম, তার মানে কি পিএম স্কয়ার, ভূমি হলো আমার ওএম স্কয়ার, অতিভুজ হলো পিউ স্কয়ার। এখন বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পাশকে আমি অতিভুজ দ্বারা ভাগ করে দেব। পিএম স্কয়ার পিউ স্কয়ার ওএম স্কয়ার পিউ স্কয়ার ডান পাশে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে পিউ স্কয়ার দ্বারা ভাগ করে, তার মানে কি আমরা উভয় পক্ষে অতিভুজ দ্বারা ভাগ করে দেব। তিনটা সূত্রের জন্য আমরা তিনটা দ্বারা ভাগ করে দেব। এই সূত্রে আমরা অতিভুজ দ্বারা ভাগ করব, আরেকটাতে লম্ব দ্বারা ভাগ করব, আরেকটাতে ভূমি দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে, আমি একবারে লিখে হোল স্কয়ার দিতে পারি, পিএম বাই পিউ হোল স্কয়ার প্লাস ওএম বাই পিউ হোল স্কয়ার। আর এখানে পিউ স্কয়ার বাই পিউ স্কয়ার, তার মানে কি এটা যদি আমি কাটাকাটি করি তাহলে রেজাল্ট আসে 1। এখন আমার এখানে পিএম মানে হলো লম্ব, তার মানে লম্ব বাই পিউ মানে হলো অতিভুজ, লম্ব বাই অতিভুজ তার উপরে স্কয়ার প্লাস ওএম মানে হলো ভূমি বাই অতিভুজ তার উপরে স্কয়ার, আর ডান পাশে হলো আমার 1। এখন এখানে লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন থিটা। থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখন এই লম্ব বাই অতিভুজের সূত্র আমরা জানি কি সাইন থিটা, তাহলে এখানে সাইন স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ জানি আমরা কস থিটা, তার মানে আমার এখানে কস স্কয়ার। তাহলে লিখতে পারি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো আমাদের জ্যামিতিক পদ্ধতিতে এই সূত্রের গাণিতিক প্রমাণ। তাহলে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। এরপর যদি আমরা দ্বিতীয় সূত্রে যাই, দ্বিতীয় সূত্র যেটা আছে এখানে ঠিক একই রকমভাবে আগের মতোই এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পি এম ও আগের মতোই ঠিক একই রকম, এটা আমরা 90 ডিগ্রি, এটা আমরা থিটা নিলাম, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। এখন আমরা লিখতে পারি যে মনে করি ত্রিভুজ পি এম ও একটি সমকোণী ত্রিভুজ যার পি এম ও কোণ সমান
90 ডিগ্রি, তার মানে এটা হলো আমার এক সমকোণ এবং PO মানে এই কোণ POM হলো থিটা, যেটা আমরা সূক্ষ্মকোণ হিসাবে ধরে নিছি। এটা হলো আমাদের সূক্ষ্মকোণ। এখন পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাই? সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এখন এখানে লম্ব বলতে PM, ভূমি বলতে OM এবং অতিভুজ হলো PU। লম্ব PM স্কয়ার, ভূমি OM স্কয়ার, অতিভুজ PU স্কয়ার। এখন উভয় পক্ষকে যদি আমি ভূমি দ্বারা ভাগ করি তাহলে কি হয়? ভূমি হলো আমার OM, তাহলে OM দ্বারা বাম পক্ষ ডান পক্ষ পুরোটাকেই ভাগ করব। OM স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OM স্কয়ার, PU স্কয়ার বাই OM স্কয়ার। ডান পাশে আমরা নোট দিয়ে দিতে পারি। উভয় পক্ষকে OM দ্বারা ভাগ করে এখন এখানে আমরা একবারে হোল ব্র্যাকেট দেব, তাহলে OM স্কয়ার বাই OM স্কয়ার তার মানে কি 1। এখানে PO বাই OM স্কয়ার। PM মানে আমরা জানি কি লম্ব আর OM মানে হলো ভূমি। তার মানে কি লম্ব বাই ভূমি স্কয়ার প্লাস 1। এখানে হলো PO হলো অতিভুজ, OM হলো ভূমি স্কয়ার। এখন আমরা জানি লম্ব বাই ভূমি মানে কি 10, তাহলে আমার এটা হবে কি 10 স্কয়ার থিটা প্লাস 1। আর এটা হবে অতিভুজ বাই ভূমি মানে হলো সেক, তাহলে সেক স্কয়ার থিটা। এই বাম পাশ থেকে 10 স্কয়ার থিটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়? বাম পাশ থেকে যদি আমি ডান পাশে নিয়ে যাই বা বাম পাশে 1 থাকলো, সেক স্কয়ার থিটা বাম পাশ থেকে 10 স্কয়ার থিটা ডান পাশে গেলে এটা হবে মাইনাস 10 স্কয়ার থিটা। তার মানে আমরা লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাই আমাদের প্রমাণিত। তাহলে দুইটা সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। এখন তৃতীয় সূত্র হলো cos x স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটার ক্ষেত্রে আমরা যদি সমকোণী ত্রিভুজ এখানে লিখে নেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো PMO। এখানে লম্ব, এটা ভূমি, এটা হলো অতিভুজ। এখন এখানে এটা হলো M হলো 90 ডিগ্রি, এটা হলো থিটা কোণ, সূক্ষ্মকোণ। তাহলে কি লিখতে পারি আমরা? মনে করি PMO একটি সমকোণী ত্রিভুজ। যার PMO মানে এটা হলো আমাদের এক সমকোণ বা 90 ডিগ্রি, এবং যেটা আমরা সূক্ষ্মকোণ ধরছি POM সমান থিটা। ও কোণ হলো সূক্ষ্মকোণ। এখন পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য
উপপাদ্য হতে পাই। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এখানে লম্ব আমার আছে কি পিএম, তাহলে পিএম স্কয়ার, ভূমি আছে ওএম, তাহলে ওএম স্কয়ার, অতিভুজ আছে পিও, তাহলে পিও স্কয়ার। এখন লম্ব দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করে দেই তার মানে কি পিএম বাই পিএম স্কয়ার ওএম স্কয়ার বাই পিএম স্কয়ার, পিএম স্কয়ার। এখানে নোট দিয়ে দেব উভয় পক্ষকে পিএম স্কয়ার দ্বারা ভাগ করে। এখন এখানে পিএম স্কয়ার বাই পিএম স্কয়ার তার মানে কি 1 ওএম বাই পিএম হোল স্কয়ার, এখানে পিও বাই পিএম তারই হোল স্কয়ার। এখন এখানে লিখতে পারি 1 প্লাস ওএম মানে হলো ভূমি, ওএম মানে ভূমি, পিএম মানে হলো লম্ব, তাহলে এখানে ভূমি বাই লম্ব হোল স্কয়ার, পিও হলো অতিভুজ আর পিএম হলো লম্ব তারই হোল স্কয়ার। এখন এখানে ভূমি বাই লম্ব মানে হলো কি কট, আর এইখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম, তাহলে কট স্কয়ার থিটা। আর অতিভুজ বাই লম্ব মানে হলো কসেক, তাহলে আমরা লিখতে পারি এটার পরিবর্তে কসেক স্কয়ার থিটা। এখন এই কট স্কয়ার থিটাকে যদি আমি আগেরটার মতো ডান পাশে নিয়ে যাই তাহলে 1 কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, তার মানে আমি লিখতে পারি কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটাই আমাদের প্রমাণিত। তাহলে আমাদের এই 3টা জ্যামিতিক পদ্ধতিতে সূত্র প্রমাণ হয়ে গেল। এই 3টা সূত্র খুবই ইম্পর্টেন্ট।